নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন নিমাই ভট্টাচার্য লেখা গল্প পাতার হাট। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প নিমাই ভট্টাচার্য লেখা পাতার হাট। এমন অপ্রত্যাশিতভাবে ওর সঙ্গে আলাপ হবে তা ভাবতে পারিনি। নাম শুনতেই চমকে উঠলাম। আমি কোনো কালেই রাজনীতি করিনি, বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম না। তবে ৪২-এর আন্দোলনের সময় দাদা ও দাদার বন্ধুদের প্রয়োজনে ও নির্দেশে রেশন ব্যাগের মধ্যে লুকিয়ে রিভলভার পৌঁছে দিয়েছে এখানে ওখানে। আর কংগ্রেস অফিসের কোনায় মণিমেলা কেন্দ্র চালাবার সময় কিছু সর্বত্যাগী কর্মীর সান্নিধ্যে এসে শুনেছি নানা কাহিনী, পড়েছি কিছু বই, জেনেছি বিপ্লবীদের ইতিহাস। তাই তো চমকে উঠেই প্রশ্ন করলাম, আপনিই কি সেই অনাদি ঘোষ যিনি ডুরান্ড সাহেবকে... কথাটা শেষ করার আগেই উনি হেসে ফেললেন। বললেন, তুমিও সেই কাহিনী জানো? জানবো না? উনি মাথা নেড়ে বললেন, সেসব কাহিনী আজকাল কেউ মনে রাখে না, মনে রাখার দরকারও নেই। দেরাদুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কথা হচ্ছিল, কিন্তু বেশিক্ষণ কথা বলার সুযোগ হলো না। কন্ডাক্টর এসে হুইসল বাজাতেই উনি হরিদ্বারের বাসে উঠলেন। তবে ঠিকানা বিনিময় হলো বাস ছাড়ার আগেই। দু একটা চিঠির আদান প্রদানও হলো, কিন্তু তারপর দুপক্ষই নীরব। বছর 10 পার হয়ে গেল। পাটনা। জয়প্রকাশ সর্বদয় বর্জন করে কদমকর বাড়িতে ফিরে এলেও আবার সংবাদপত্রের শিরোনামা। চম্পারণ সত্যাগ্রহ আর বহুকাল আগের বিধ্বংসী ভূমিকম্পের পর বিহার আবার সর্বভারতীয় সংবাদ। সম্পাদকের নির্দেশে বিহার সফরে আগে গেছি কদমকুয়া। জয়প্রকাশের সঙ্গে দেখা করে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওর সঙ্গে মুখোমুখি দেখা। আপনি? আমি বিস্মিত হয়ে প্রশ্ন করি। উনি হেসে বললেন, আমি তো মাঝে মাঝেই আসি। তুমি কবে এলে? কাল এসেছি। কদিন থাকবে? এখানে 2-3 দিন আছি, তারপর কয়েকটা জেলা ঘুরব। এখানে কোথায় উঠেছ? হোটেল পাটুলিপুত্রে। ঠিক আছে, যোগাযোগ করব। আর কথা হলো না। অনাদিবাবু ওপরে উঠে গেলেন, আমি বেরিয়ে এলাম। বিহার সরকারের 2-4 জন মন্ত্রী ও পদস্থ অফিসারের সঙ্গে কথাবার্তা বলে মধ্যাহ্নভোজনের জন্য যখন হোটেলে ফিরলাম, তখন 2টো বেজে গেছে। রিসেপশন কাউন্টারে ঘরে চাবি নিতে গিয়েই একটা চিরকুট পেলাম। তোমার সঙ্গে গল্প করার জন্য সন্ধ্যার পর আসব। তুমি 7টা, 7:30টার মধ্যে ফিরে এলে ভালো হয়। অনাদিদা। রিসেপশনের সামনেই দাঁড়িয়েই 2-3 বার পড়লাম। লিফটের মধ্যে ঘরে বসে লাঞ্চ খেতে খেতে মনে পড়ল, এই পাটনা শহরে এই রকম একটা ছোট্ট চিরকুটের জন্যই অনাদিদা ধরা পড়েছিলেন। গ্রামের অন্যান্য সবার মতো অনাদিও লেখাপড়া শুরু করল ন্যায়রত্নের পাঠশালায়। পাঠশালার গুরুমশাই ন্যায়রত্ন না, ওর বাবা ছিলেন ন্যায়রত্ন। গুরুমশাইয়ের বিদ্যার দৌড় ব্যাকরণের মধ্যে। তা হোক, গ্রামের সবাই বলতো ন্যায়রত্নের পাঠশালা। ন্যায়রত্নে পাঠশালা শেষ করে কেউ চলে যেত সদর শহরে, কেউ বা আত্মীয় স্বজনের আশ্রয়ে অন্যত্র কোথাও। বরিশালের গ্রামের ছেলে অনাদি পিসিমার সঙ্গে চলে এলো যশোর। ভর্তি হলো সম্মিলনী স্কুলে। বছর ঘুরতে না ঘুরতেই অনাদির নাম ছড়িয়ে পড়ল স্কুলের সব শিক্ষক ও ছাত্রদের মধ্যে। কারণ ছিল, অনাদি শুধু ভালো ছাত্র না, ভালো আবৃত্তি করে। সর্বোপরি কারণ ছিল ওর মুখের হাসি আর মধুর স্বভাব। ক্লাস 8-9-এ যখন পড়ে, তখন অনাদির জনপ্রিয়তা তুঙ্গে।
অঙ্কে তত ভালো না হলেও আর সব বিষয়ে অনাদের সঙ্গে কেউ পেরে ওঠে না। বাংলা লিখত চমৎকার। স্কুলের ম্যাগাজিনে যে ছাত্রের লেখা প্রতিভা ছাপা হতো তার নাম অনাদি ঘোষ। ওই অল্প বয়সেই ওর বক্তৃতা শুনে মুগ্ধ হতেন সবাই। চারিত্রিক মাধুর্যের জন্য সব ছাত্র ভিড় করত আশেপাশে। স্কুলের জনপ্রিয়তার ঢেউ পৌঁছেছে শহরের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। শহরের বহুজনের সঙ্গে অনাদের পরিচয় ঘনিষ্ঠতা। গরমের ছুটির দিন 10 আগে হঠাৎ একদিন স্কুলে আসার পথে লোন অফিসের সামনে অজয়দার সঙ্গে দেখা। কী রে অনাদি, কেমন আছিস? ভালো, অনাদি হেসে জবাব দেয়। জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন অজয়দা? অজয়দা হেসে বলেন, শারীরিক ভালোই আছি, কিন্তু মানসিক অবস্থা ভালো না। উৎকণ্ঠিত অনাদি জানতে চায়, কেন, বাড়িতে কেউ অসুস্থ নাকি? অজয়দা আবার হাসেন, বলেন, এ দেশে যার বুদ্ধি বিবেচনা আছে সে কি সুখে থাকতে পারে? কথাটা কেমন বেসুরো লাগলো অনাদির। একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। অজয়দা আর হাসেন না। হঠাৎ ওর উজ্জ্বল সুন্দর মুখখানা কেমন ম্লান হয়ে যায়। দুশ্চিন্তার রেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে। বলেন, কাল রাত্রিরে পুলিশ নিত্যদাকে কোতোয়ালিতে নিয়ে গেলে ডুরান সাহেব গুনে গুনে ওকে 100 বার লাথি মেরেছে। শুনে অনাদির খারাপ লাগে। বলে, তাই নাকি? হ্যাঁ, কিন্তু কারো কাছে তো শুনলাম না। শুনতে চাইলেই শুনতে পাবি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই স্কুলের ফার্স্ট বেল শোনা যায়। অজয়দা বললেন, স্কুলে যা, একদিন আসিস? নিশ্চয়ই আসব। স্কুলে বসেও অনাদি সারাদিন ওই কথাই ভাবে। ইস, নিত্যদার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষকে ডুরান সাহেব 100 বার লাথি মেরেছে। গত বছরই ডুরান সাহেব স্কুলের পুরস্কার বিতরণী সভায় এসেছিল। অনাদি ওকে ওই একবারই দেখেছে। দেখলেই বোঝা যায় লোকটা কত দাম্ভিক আর বদমেজাজি। অনাদি ওর ইংরেজি বক্তৃতা ঠিক বুঝতে পারেনি, কিন্তু হেডমাস্টার মশাইয়ের তর্জমা শুনেই বুঝেছে লোকটা ভারতবর্ষের মানুষকে কত ঘেন্না, কত তুচ্ছ জ্ঞান করে। সেদিন বিকেলেই অনাদি অজয়দার ক্লাবে হাজির। পরদিনই 2 আনা দিয়ে জগজ্জননী ক্লাবের সদস্য। গরমের ছুটিতে পড়াশোনার অছিলায় বরিশাল যাওয়া বাতিল করে ব্যায়াম চর্চার আড়ালে অনাদি আরও কত কি চর্চা করে, কত কি পড়ে, শোনে, জানতে পারে কত অজানা কাহিনী। বছরখানেক পরে অগ্নিমন্ত্রে দীক্ষা। নবজন্ম হলো অনাদির। তার পরের বছরখানেক অন্ধকার। অনাদি স্কুলে যায়, পড়াশোনাও করে, কিন্তু আর কি করে সে খবর বাইরের দুনিয়ার কেউ জানতে পারে না। সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাশ করলো অনাদি। নিত্যদার নির্দেশে অনাদি যশোর ছেড়ে চলে গেল বরিশাল। ভর্তি হলো ব্রজমোহন কলেজে। পুজোর ছুটির ঠিক 2 দিন আগে হঠাৎ এক দূত মারফত স্বয়ং ত্রৈলোক্য মহারাজ খবর পাঠালেন, ছুটি হবার সঙ্গে সঙ্গে যশোর পিসিমার বাড়ি বেড়াতে যাও। ইঙ্গিত বোঝে অনাদি। ছুটি হবার পরদিনই স্টিমারে ওঠে অনাদি। প্রথমে খুলনা, তারপর যশোর। পিসিমা খুশি, পিসেমশাই খুশি, খুশি ভাই বোনেরাও। গল্পগুজব পড়ে শুতে শুতে অনেক রাত হলো। মশারি ঠিক করতে এসে জয়া বলল, রাঙাদা, ঘুমিও না, 1টা থেকে 1:15টার মধ্যে সুনীলদা আসবে। আমি চলে গেলে দরজায় খিল দিও না, আমিও ঘুমোবো না। দরকার হলে জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার মাথায় হাত দিলেই উঠে পড়ব। হ্যাঁ, ঠিক 1:15টায় সুনীল এলো। মশারির মধ্যে বসে অনেকক্ষণ অনেক কথা বলল ফিসফিস করে।
তারপর তারপর যেমন চুপি চুপি এসেছিল ঠিক তেমনই চুপি চুপি চলে গেল সুনীল। রেখে গেল ছোট একটা বালিশ। বিছানা ছেড়ে উঠল অনাদিও। ঘর থেকে বেরুলো পা টিপে টিপে। বারান্দা পার হয়ে পিছন দিক দিয়ে ঘুরে বোনেদের ঘরের জানালার সামনে এসে একটু দাঁড়ালো। একবার ভালো করে এদিক ওদিক দেখে জানলা দিয়ে হাত বাড়িয়ে জয়ার মাথায় একটা টোকা দিতেই ও উঠে বসল। অনাদির মতোই পা টিপে টিপে বেরিয়ে এলো বাহিরে। তারপর কোনো কথা না বলে ওই অন্ধকার রাত্রে অনাদির হাত ধরে নিয়ে এলো উত্তর দিকের বাগানে। চাপা গাছের নিচে গর্ত করাই ছিল। অনাদির হাত থেকে ছোট্ট বালিশটা নিয়ে ফেলে দিল ওই গর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে দুজনে মিলে মাটি চাপা দিয়ে কিছু ঘাস পাতা ছড়িয়ে দিল। ওরা দুজনে ফিরে গেল নিজের নিজের ঘরে। ভোরবেলায় দুজনেরই ঘুম ভাঙল হইচই শুনে। পুলিশ! অনাদির পিসেমশাই। এ বাড়ির গৃহকর্তা চন্দ্রবাবু শহরের নামকরা উকিল। দারোগাবাবু তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলেন না। বললেন, আইবি রিপোর্ট, এই বাড়িতে সুনীল সরকার লুকিয়ে আছে, তাই আপনাদের একটু কষ্ট দেব। চন্দ্রবাবু বললেন, কাল আমার শালার ছেলে অনাদি এসেছে। তাছাড়া আর কেউ তো? পুণ্য কাজে দারোগাবাবুর সহযাত্রী আইবির কালাচরণবাবু বললেন, সে তো পাড়ার সবাই জানে। যাই হোক, সারা বাড়ি খানা তল্লাশি করে ওরা শুধু সুনীলকেই খুঁজলেন না, আরও কিছু খুঁজলেন তন্ন তন্ন করে। বাড়ির মেয়ে পুরুষ ঝি চাকর সবাইকে জেরা করলেন, কেউ কিছু রাখতে দিয়েছে কিনা। সবাই বলল, না, কেউ কিছু রেখে যায়নি। জয়া বলল, শুধু মিত্তির কাকার মেয়ে ছায়া এসে 1 কৌটো নাড়ু দিয়ে গেছে রাঙাদার জন্য। দারোগাবাবু আর কালাচরণবাবু প্রায় একসঙ্গে চিৎকার করে উঠলেন, কোথায় সে কৌটো? জয়া না, জয়ার মা না, ঝি এনে দিল সে কৌটো। হুমড়ি খেয়ে পড়লেন ওরা দুজনেই হতাশ। জয়া হাসতে হাসতে জিজ্ঞেস করল, আপনারা কি খুঁজছেন? কালাচরণবাবু রেগে বললেন, তাতে তোমার কি দরকার? ঘণ্টা 3 ধরে খানা তল্লাশি করেও ওরা কিছুই পেলেন না। যাবার সময় দারোগাবাবু বলে গেলেন, ডুরান সাহেবের হুকুম মতো এসেছিলাম, কিছু মনে করবেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে অনাদি আর জয়া। কিছুক্ষণ পরেই অনাদি সাইকেলে চক্কর দিয়ে আসে সারা লোন অফিস পাড়া। ক্রিং ক্রিং ঘণ্টা বাজিয়ে অজয়দাকে জানিয়ে দেয়, সব ঠিক আছে। জল খাবার দিতে এসে জয়া অনাদিকে বলল, রাঙ্গাদা, খুব সাবধান, সুনীলদা যে আসবে তা পর্যন্ত ওরা জেনে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদের মধ্যে কেউ কিছু? উচিত নয়। তবে কথাটা শেষ না করেই অনাদি বলে, একটা কাজ করবি? বলো, কি করতে হবে? একটা চিঠি দিচ্ছি, ওটা সুভাষে ঠাকুরমাকে দিয়ে বলবি কালীবাড়ির আরতির সময় জবাব নিবি। সন্ধ্যার পর কালীবাড়ির আরতির সময় সুভাষের ঠাকুমার পাশে হাত জোর করে বসল জয়া। প্রায় ঘণ্টাখানেক ধরে আরতি চলল। আরতি শেষ। এবার চোখ বুজে প্রণামের সময়। ব্যাস, ওই সময় ছোট্ট একটা কাগজ এসে গেল জয়ার হাতে। সকালবেলায় জয়াদের বাড়ি খানা তল্লাশি হবার খবর পাবার সঙ্গে সঙ্গেই নিত্যদা সমস্ত পরিকল্পনাটা অদলবদল করে জানিয়ে দেন অজয়দাকে। নতুন পরিকল্পনার সব কিছু খবর জয়া এনে দিল অনাদিকে। দুর্গাপূজা শুরু হয়েছে। সারা শহরে আনন্দের বন্যা। ঢাকঢোল বাজছে চারিদিকে। নতুন জামাকাপড় পরে ছেলেমেয়েরা যাচ্ছে পূজা দেখতে। ছুটির আনন্দ উপভোগ করতে অফিস আদালতের অনেকেই গ্রামের বাড়ি গেছেন। ছুটি ডুরান সাহেবেরও। অফিস না গেলেও বাংলোয় বসে কাজ করেন।
পুলিশ অফিসাররা আসেন নানা খবর নিয়ে, ফিরে যান সাহেবের নির্দেশ নিয়ে। তবে সবাই জানে ছুটির দিনে সাহেব মেম সাহেব ঘুমিয়ে থাকেন অনেক বেলা পর্যন্ত। খুব জরুরি কারণ না হলে সাহেব কখনোই ভোরে ওঠেন না। সেদিন মহা অষ্টমী, তখনও অন্ধকার কাটেনি। উষার আলো দেখা দেবে কিছুক্ষণ পর, সূর্য উঠবে আরও পরে। ডুরান সাহেবের বাংলোর গেটের সামনে কিছু কাগজপত্র নিয়ে দুই দারোগাবাবু হাজির। পাহারাদার কনস্টেবল হেসে বলল, এত ভোরে? একজন দারোগাবাবু হেসে বললেন, কি করব, বড় কর্তারা যেমন হুকুম দেবেন আমাদের তো তাই করতে হবে। কনস্টেবল বলল, আজ তো ছুটি, সাহেব তো উঠবেন অনেক বেলায়, আমরা বসে থাকব। সাহেব উঠলেই কাগজ সই করিয়ে ছুটব এসপি সাহেবের কাছে। দারোগাবাবুরা ভিতরে ঢোকেন। কনস্টেবল গেট বন্ধ করে দেয়। বিরাট এলাকার মাঝখানে ম্যাজিস্ট্রেট সাহেবের দোতলা বাংলো। চারিদিকের লনেই ফুটবল খেলা যায়। গাছপালা দিয়ে ঘেরা সমস্ত এলাকা। সামনে লন পেরিয়ে বাংলোর বারান্দায় পৌঁছতেই দারোগাবাবুদের মিনিট 5 লাগলো। সেখানে খান কয়েক চেয়ার। দারোগাবাবুরা সেখানেই বসলেন। ভালো করে দেখেন চারিদিক। না, কেউ নেই। ছুটির দিনে এত ভোরে কোনো আর্দালি বেয়ারা আসবে না। চাকর বাকর খানসামারাও তাদের কোয়ার্টারে। দারোগাবাবুদের হাতে বেশি সময় নেই। ওরা দুজনেই উঠে দাঁড়ালেন। পায়চারি করার অছিলায় একবার ঘুরে দেখে নিলেন চারিদিকে বারান্দা, সিঁড়ি। একজন সতর্ক পদক্ষেপ ফেলে ওপরে উঠলেন। দেখলেন উপরের বারান্দা। না, কেউ নেই। ইশারা করলেন সহকর্মীকে। তিনিও তত্তর করে উপরে উঠলেন। ডান দিকে এগিয়ে দেখলেন ড্রয়িং রুমের মেঝেয় একজন ঘুমোচ্ছে। দরজা বন্ধই ছিল। একজন আলতো করে সামনের দিকে শেকল তুলে দিলেন। আর একটু এগিয়েই সাহেবের শোবার ঘর। হ্যাঁ, পশ্চিমে জানালা খোলা আছে। মেম সাহেবও নেই, কলকাতায় গেছেন গতকালই। সাহেব বিভোর হয়ে ঘুমোচ্ছেন, প্রায় অর্ধউলঙ্গ হয়ে। ইশারা বিনিময় হয় দুই দারোগার মধ্যে। একজন রইলেন সিঁড়িতে, অন্যজন সাহেবের শোবার ঘরের খোলা পশ্চিমের জানালার পাশে। দুইজনের হাতেই রিভলভার। রেডি। সিঁড়ির দারোগাবাবু বাঁ হাত তুলে ইশারা করতেই দুম দুম দুম। ডুরান সাহেবের একটা বিকট আর্তনাদ। দুই দারোগাবাবুর চিৎকার, কে কে? ছুটে আসে গেটের কনস্টেবল। ঘুম ভেঙে যায় দু একজন আদ্দালি বেয়ারার। দারোগাবাবুরা রিভলভার হাতে নিয়ে দৌড়তে দৌড়তে বলেন, ধরো ধরো ধরো। কনস্টেবল আর আদ্দালি বেয়ারাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, তোমরা পিছন দিকে দেখো, ধরো শালাদের। বিভ্রান্ত কর্মচারীরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। ছুটে যান দারোগাবাবুরাও। ছুটতে ছুটতে কত দূরে চলে যান ওরা। ডুরান সাহেবের বাংলোয় পুলিশের কর্তারা পৌঁছাবার আগেই অজয়দা আর অনাদিদা জগজ্জননী ক্লাবে ব্যায়ামচর্চা শুরু করে দেন। ওদিকে কনস্টেবল আর আদ্দালি বেয়ারাদের বক্তব্য শুনেই পুলিশ বাহিনী ছুটে যায় ঝিনেদা রাস্তায়। পরবর্তী 24 ঘন্টায় যশোর আর ঝিনেদার পুলিশ জন 50কে গ্রেপ্তার করল। অজয়দাকে ধরল 2 দিন পর, কিন্তু সারাদিন জেরা করে ছেড়ে দিল। বিজয়া দশমীর 2 দিন পর অনাদিদা যশোর ছাড়লেন, এলেন কলকাতা। পুজোর ছুটি শেষ হবার ঠিক মুখোমুখি ওকে বলা হলো, চলে যাও বরিশালের পাতারহাট। ওখানকার হিন্দু একাডেমির হেডমাস্টার মশাইকে বলা আছে, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ,
ওখানে তুমি অনাদি ঘোষ থাকবে না, হবে বিমল চৌধুরী। বরিশাল জেলার ঘোলা মহকুমায় মেঘনা নদীর পাড়ে পাতারহাট। সুপারি আর লঙ্কার এত বড় গঞ্জ বোধ হয় আর কোথাও নেই। বিমল চৌধুরী পৌঁছতেই হেডমাস্টারমশাই বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। তুমি 8, 9, 10-এ বাংলা পড়াবে। লাইব্রেরির পাশের ঘরেই তুমি থাকবে, কোনো অসুবিধা হবে না। না, বিমল চৌধুরী, কোনো অসুবিধা হয়নি, বরং আনন্দেই কেটেছে দিনগুলো। কো এডুকেশনাল স্কুল, হাজারো গ্রামের স্কুল, ছাত্রছাত্রীদের বয়স একটু বেশি। নতুন মাস্টারমশাইকে ওরা সবাই ভালোবাসে। প্রায় ছাত্রছাত্রীদের বাড়ি নেমন্তন্ন জুটে যায়। যেদিন জোটে না সেদিনও নিজেকে রান্না করতে হয় না। কোনো না কোনো ছাত্রী খুশি হয়েই রান্না করে দেয় ঝোল ভাত। মাস 4 পরে একদিন হেডমাস্টারমশাই বললেন, পালাও, আজই রাত্রে পালাও। প্রথমে কলকাতা, সেখান থেকে হাজারিবাগ, তারপর পাটনা। এই পাটনায় আসার দিন 3 পরেই অনাদিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একটা বাচ্চা ছেলের হাতে একটা চিরকুট দিয়ে পাঠান যতীন ডাক্তারের ডিসপেন্সারিতে। উনি তখন রুগী দেখতে গিয়েছিলেন বলে টেবিলের উপর চিরকুটটা রেখে চলে আসে ছেলেটি। ওখানেই বসেছিলেন বিহার পুলিশের এক বাঙালি দারোগাবাবু। ব্যাস, পরের দিন ভোরেই অনাদিদাকে ধরল। সন্ধ্যের পর অনাদিদা হোটেলে এলে বললাম, আপনার চিরকুটটা পেয়েই সব কিছু মনে পড়ল। অনাদিদা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত সব জানলে কেমন করে? ওই পাতারহাট হিন্দু একাডেমির হেডমাস্টারমশাইয়ের ছেলে আমার বন্ধু, ওদের বাড়িতে সব কিছু শুনেছি। পাতারহাটের নাম শুনেই উনি একটু আনমনা হয়ে গেলেন। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে একটু ম্লান হাসি এসে বললেন, পাতারহাটের দিনগুলো সত্যি আনন্দে কেটেছে। পাটনায় রোজ আমাদের দেখা হয়, গল্প হয়। ওই 2-3 দিনের মধ্যেই আমরা এত ঘনিষ্ঠ হয়ে উঠলাম যে অনাদিদাও আমার সঙ্গে বিহার ঘুরতে বেরিয়ে পড়লেন। প্রথমে হাজারিবাগ, রাঁচি, জামশেদপুর ঘুরে আবার পাটনা, তারপর সমস্তিপুর আর দারভাঙ্গা। সব শেষে গয়া এসে আবিষ্কার করলাম আমরা বন্ধু হয়ে গেছি। আচ্ছা অনাদিদা, একটা কথা বলবে? অনাদিদা হেসে বললেন, তুই যা জানতে চাস আমি তাই বলবো। যেসব কথা কোনোদিন কাউকে বলিনি সেসব কথাও তো তোকে বলেছি। দেখো অনাদিদা, তুমি বিখ্যাত বিপ্লবী। তোমার ত্যাগ, তোমার মহত্বের তুলনা হয় না। দেশ স্বাধীন করার জন্য কত ত্যাগ স্বীকার করেছ। ওসব কথা ছেড়ে দে, তুই কি জানতে চাস তাই বল। আমি হেসে বললাম, অনাদিদা, তুমি তো রক্ত মাংসের মানুষ। তুমি কি কোনোদিন কাউকে ভালোবাসোনি? কোনো মেয়ে কি তোমার জীবনে আসেনি? সর্বত্যাগী বিপ্লবী অনাদিদা খুব জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার সামনে দাঁড়িয়ে বুদ্ধগয়ার মন্দিরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ভালোবেসেছি বই কি। কাকে? অশ্রুকে। অনাদিদা একটু থামেন। বুদ্ধগয়ার মন্দিরের চূড়া ছাড়িয়ে তার দৃষ্টি চলে যায় বহু দূরের নীল আকাশের কোলে। বোধহয় রোমন্থন করেন ফেলে আসা স্মৃতি, স্বপ্নভরা দিনগুলির টুকরো টুকরো ঘটনা, কাহিনী। অনাদিদা পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে থাকেন জানালার ধারে অনেকক্ষণ। আমি একটু অপ্রস্তুত হই, লজ্জা পাই। আস্তে আস্তে উঠে যায়, ওর পাশে দাঁড়ায়, ওর পিঠে হাত দিয়ে বলি, চলুন একটু ঘুরে আসি। অনাদিদা ঘুরে দাঁড়িয়ে একটু হাসেন, চোখে জল নেই,
কিন্তু ছলছল করছে। আষাঢ় শ্রাবণের ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বর্ষণ। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, না না, বেরোবো না, আয় তোকে অশ্রুর কথা বলি। ঘণ্টা বাজতেই অনাদিদা ক্লাস 9 থেকে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে 2-4 জন অনুরাগী ছাত্র। ওদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দা দিয়ে এগোতে গিয়ে থমকে দাঁড়ান। ক্লাস 10-এর দরজায় দাঁড়িয়ে অশ্রু কাঁদছে। অনাদিদা তাড়াতাড়ি এগিয়ে যান, জিজ্ঞেস করেন, কি হলো অশ্রু, কাঁদছ কেন? অশ্রু জবাব দিতে পারে না। জবাব দেয় ওরই এক বান্ধবী। অঙ্ক পারেনি বলে সীতানাথ স্যার ওকে খুব বকেছেন। অনাদিদা হেসে বলেন, আচ্ছা পাগল মেয়ে, এর জন্য কেউ কাঁদে? তুমি স্কুলের পর আমার কাছে এসো, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। অঙ্ক কোনো কালেই অনাদিদার প্রিয় বিষয় নয়, তবে ছাত্র তো ভালো, তার উপর আছে নিষ্ঠা। চেষ্টা করলে শুধু অঙ্ক কেন, ক্লাস 9-10-এর ছাত্রদের ফিজিক্স কেমিস্ট্রিও পড়াতে পারেন। প্রথমে একটু অসুবিধে হলেও শেষ পর্যন্ত অশ্রুকে অঙ্ক বুঝিয়ে দিতে পারলেন অনাদিদা। তারপর বললেন, তুমি রোজ ছুটির পর আমার কাছে চলে এসো, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। অঙ্কের জন্য তোমাকে আর কোনো দিন চোখের জল ফেলতে হবে না। অশ্রু মহা খুশি, হাসতে হাসতে বাড়ি যায়। পরের দিন স্কুল ছুটির পর আবার অশ্রু আসে, কিন্তু অনাদিদার ঘরে ঢুকতে বোধহয় লজ্জা পায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকি। দেখে অনাদিদা সঞ্চয়িতার পাতা উল্টাচ্ছেন। তারপর হঠাৎ আপন মনে আবৃত্তি করেন, সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন। তুচ্ছতার বেড়া হতে মুক্তি তারে কে দিয়েছে আনি, প্রত্যহে ছিঁড়েছে বন্ধন। প্রাণ দেবতার হাতে জয়টিকা পড়েছে সে ভালে, সূর্য তারকার সাথে স্থান সে পেয়েছে সমকালে। সৃষ্টির প্রথম বাণী যে প্রত্যাশা আকাশে জাগালে, তাই এলো করিয়া বহন। শুনে মুগ্ধ হয় অশ্রু। হঠাৎ অনাদিদার চোখ পড়ে, আরে তুমি দাঁড়িয়ে কেন, এসো এসো। সারাদিন স্কুল করেও ক্লান্তি অবসাদে ছাপ থাকলেও ঢাকা পড়ে গেছে তার খুশির পরশে। অনাদিদা আর এক মুহূর্ত সময় নষ্ট করেন না, পড়াতে শুরু করেন সঙ্গে সঙ্গে। পড়া শেষে বলেন, আমি তো স্কুলের মধ্যেই সারাদিন থাকি, যখনই দরকার হবে চলে এসো। তাছাড়া ইচ্ছে করলে তুমি সব বিষয়েই আমার কাছে পড়তে পারো। অশ্রু লজ্জায় খুশিতে কথা বলতে পারে না, মুখ নিচু করে চলে যায়। কটা দিন কেটে গেল। সেদিন স্কুল ছুটির পর অনাদিদা ঘরে ঢুকেই থমকে দাঁড়ান। এত পরিপাটি করে কে গোছালো সারা ঘর? মাসখানেক ধরে বিছানায় যে চাদর পাতা ছিল তা নেই। বিছানায় ধপধপে কাঁচা চাদর। ঘরের মেঝেয় একটাও সিগারেটের টুকরো নেই। নেই ছেঁড়া কাগজপত্র। বইপত্র সুন্দর করে সাজানো। ঘরের কোণার অস্থায়ী রান্নাঘরটিও সুন্দর করে গোছানো। কে গোছালো? লাইব্রেরির বিনোদ? কিন্তু অশ্রু এলো, সঙ্গে শুধু বই খাতা না, একটা অ্যাস্ট্রেও। অ্যাস্ট্রে টেবিলের ওপর রেখে বলল, স্যার, এবার থেকে সিগারেটের ছাইটাই এর মধ্যেই ফেলবেন। অনাদিদা অবাক, প্রশ্ন করেন, তুমি কি আমার ঘরদোর গুছিয়েছ? কেন স্যার, কিছু ভুল করেছি? অনাদিদা হেসে ওঠেন, বলেন, কিছু ভুল করনি, কিন্তু কি দরকার ছিল এত পরিশ্রম করার?
এতে আবার পরিশ্রম কি? অশ্রু একটু থেমে বলে, আপনি ভাব ভোলা মানুষ, সারাদিন পড়াশোনা নিয়েই থাকেন। আপনার ঘরদোর তো আমাদেরই ঠিকঠাক করে রাখা উচিত। ওর কথায় উনি খুশি হন, কিন্তু বলেন, হাতের কাছে কাগজ কলম আর খান কতক বইপত্র থাকলে আমি শ্মশান ঘাটেও মহানন্দে থাকতে পারি। আরও কটা দিন কেটে গেল। ইতিমধ্যে অশ্রুর বাবা নিজে এসে অনাদিদাকে ধন্যবাদ জানিয়েছেন। বাড়িতে নেমন্তন্ন করেও খাইয়েছেন দুদিন। স্কুলের মাস্টারমশাইরা, গ্রামের অন্যান্যরাও মাঝে মাঝে ওকে বাড়িতে নিয়ে খাওয়ান। কিন্তু যেদিন ওকে নিজে রান্না করতে হয়, সেই দিনই উনি চোখে সর্ষে ফুল দেখেন। অশ্রু তা বুঝতে পেরেছে, তাই সে মাঝে মাঝে নিজেই এগিয়ে আসে। অনাদিদার ওজোর আপত্তি অগ্রাহ্য করেই ঝোল ভাত রেঁধে দেয়। দিন এগিয়ে চলে। মেঘনার পাড়ে পাতারহাটের গঞ্জে এসে ভিড় করে কত দূর দেশের পালতোলা নৌকো। সওদা বোঝাই করে চলে যায় মেঘনা পদ্মা পেরিয়ে, জানা অজানা শহরে নগরে গ্রামে গঞ্জে। শরৎ ফুরিয়ে যায়। হৈমন্তিকের গন্ধ আকাশে বাতাসে। মাঠে আমন ধানে দোলা দেয়। শোনো অশ্রু, শুধু স্কুলের পড়াশোনা করলেই হবে না, আরও অনেক কিছু পড়তে হবে। কনুইয়ে ভর দিয়ে হাতের ওপর মুখ রেখে অশ্রু মুগ্ধ হয়ে অনাদিদার কথা শুনে। অনাদিদা বলেন, দেশে কত কি ঘটছে, কিন্তু তোমরা জানতে পারো না। সেসব তোমাকে জানতে হবে। অনাদিদা ওকে কত বই দেন, অশ্রু পড়ে রোজ, নিয়মিত। আর একটা কথা অশ্রু, বলুন স্যার। রবীন্দ্রনাথকে খুব ভালো করে পড়তে হবে। পড়তে পড়তে মুখস্থ করতে হবে ওর কবিতা। এই মাস দেড়েকের মধ্যেই অশ্রু কত বদলে যায়। ওর বাবা মা খুশি, খুশি শিক্ষকরাও। সেদিন কি কারণে যেন ফার্স্ট পিরিয়ডের পরই স্কুল ছুটি হয়ে গেল। 1 মিনিটে সারা স্কুল বাড়ি ফাঁকা। টিচার্স কমন রুমে অনাদিদা কয়েকজন শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। একটু পরে ওরাও চলে গেলেন। অনাদিদা আস্তে আস্তে ওর ঘরে এলেন। ঘরের মধ্যে ঢুকেই উনি অবাক। কে? অশ্রু, তুমি কাঁদছ? কি হয়েছে তোমার? অশ্রু কোনো প্রশ্নে জবাব দিতে পারে না। দু চোখ দিয়ে আরও জল গড়িয়ে পড়ে। অনাদিদা একটু এগিয়ে যান। ওর মাথায় হাত দিয়ে বলেন, বলো অশ্রু, কি হয়েছে তোমার? কেউ বকেছে? কেউ কিছু বলেছে? অশ্রু তখনও কাঁদে। এবার অনাদিদার অভিমান হয়। আমাকে বলবে না? আমাকে তুমি বিশ্বাস করো না? অশ্রু কাঁদতে কাঁদতে বলে, স্যার, ওরা সব। আর বলতে পারে না। অনাদিদা আবার ওর মাথায় হাত দিয়ে বলেন, বলো বলো, লজ্জা কি আমার কাছে? অশ্রু আর বুকের মধ্যে চেপে রাখতে পারে না, কিছুতেই না। অবোধ শিশুর মতো অশ্রু দু হাত দিয়ে জড়িয়ে ধরে অনাদিদাকে। বলে, স্যার, ওরা সবাই আমাকে ঠাট্টা করে। কেন? হাও হাও করে কাঁদতে কাঁদতে ও বলে, আমি নাকি আপনাকে ভালোবাসি, তাই। অনাদিদাও দু হাত দিয়ে ওকে জড়িয়ে ধরেন। ওর মাথার ওপর নিজের মুখখানা রেখে অনাদিদা বলেন, তার জন্য কাঁদছ কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? অশ্রু ওর বুকের মধ্যে মুখখানা লুকিয়ে রেখে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ স্যার, ভালোবাসি, খুব ভালোবাসি। আমি জানি, তাই তো তোমাকেও আমি ভালোবাসি। সত্যি স্যার? হ্যাঁ অশ্রু, সত্যি তোমাকে ভালোবাসি। শুধু আমাকেই ভালোবাসেন স্যার? হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসি।
অশ্রু, আনন্দে, খুশিতে, উত্তেজনায় পাগলের মতো অনাদিদাকে জড়িয়ে ধরে। অনাদিদার রোমশ বুকের ওপর মুখ ঘষতে ঘষতে বলে, আপনি খুব ভালো, আপনার মতো মানুষ হয় না, আপনাকে আমি আরও আরও অনেক ভালোবাসব। গয়ার রেস্ট হাউসে বিছানার ওপর মুখোমুখি বসে অনাদিদার ভালোবাসার কাহিনী শুনছিলাম। আর মনে মনে আমি চলে গেছি বহু দূরে, পূর্ব বাংলার বরিশাল জেলার ঘোলা মহকুমার পাতারহাট। কোনো দিন যাইনি, হয়তো ভবিষ্যতেও কোনো দিন যাব না, কিন্তু চোখের সামনে দেখছিলাম সেই উদ্দাম উত্তাল অনন্ত যৌবনা মেঘনাকে। পাতারহাটের গঞ্জ একে বেঁকে আলো ছায় সবুজ শ্যামল ক্যানভাসের ওপর দিয়ে চলে গেছে যে পথ, সেটাই ডাইনে গিয়ে পৌঁছে যায় হিন্দু একাডেমিতে। স্কুল বাড়িটা স্পষ্ট দেখতে পাচ্ছি। লম্বা বারান্দার মাঝামাঝি হেডমাস্টার মশাইয়ের ঘর, টিচার্স কমন রুম, লাইব্রেরি, তারপরই অনাদিদার ঘর। ভাবতে গিয়েও একটু হাসি। সর্বত্যাগী বিপ্লবী অনাদিদার ঘর, ভাবফোলা অনাদিদার ঘর। কিন্তু ঘরের দিকে তাকিয়েই বুঝতে পারছি এই ভাবফোলা বাউন্ডুলে জীবনেও নিশ্চয়ই কোনো অভয়া বা রাজলক্ষ্মীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। এই ভাঙাচোরা অন্ধকার ঘরের এক কোণায় একটা টুকরো জ্যোৎস্নার আলো টুপটুপ করে গলে পড়ছে, ছড়িয়ে যাচ্ছে সারা ঘর, অনাদিদার মুখে, বুকে, প্রাণে। পাতারহাটগঞ্জের পাশের যমুনার মতোই টলটল ঢলঢল করছে তার যৌবন। রূপসী বাংলার নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাটে তাকে দেখেছি বারবার, বহুবার। দেখেছি আম, জাম, কাঁঠাল, অসত্য হিজলের বনে, দেখেছি কাশ বনে, ভোরের কুয়াশায়, জোনাকির আলোয়। এরই নাম অশ্রু? আমাকে দেখে এত লজ্জা? খুব জোরে একটা দীর্ঘশ্বাস পেলে অনাদিদা বললেন, তখন আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আছি আলিপুর জেলে। হঠাৎ একদিন অশ্রু তার স্বামীকে নিয়ে হাজির। ভেবেছিলাম খুব কাঁদবে, কিন্তু না, এক ফোঁটাও চোখের জল ফেলল না। অনাদিদা একটু থামেন, একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন, অশ্রু কি বলল জানিস? কি বলল? না অনাদিদা, তোমার ফাঁসি হতে পারে না, তুমি মরলে যে আমি বিধবা হব। না না, তা হতে পারে না, কিছুতেই না। অনাদিদা থামলেন। আমিও কোনো প্রশ্ন করি না, দুজনেই চুপ করে বসে থাকি। মনের মধ্যে এত কথা, এত স্মৃতি আনাগোনা করে যে কেউই কথা বলতে পারি না। হঠাৎ বেয়ারা এসে ডাকল, সাব, খানা তৈয়ার। স্বপ্নভঙ্গ হলো অনাদিদার, বোধ হয় আমারও। ওর মুখে একটু মেলান হাসির আভা। বললেন, শুনলি আমার অশ্রুর কথা? মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এখানেই শেষ হলো নিমাই ভট্টাচার্য লেখা গল্প পাতারহাট। ধন্যবাদ।